আচ্ছা, ডিনামিক্স এর মধ্যে আমাদের যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে মোশন ইন এ প্লেন, এবং তার মধ্যে তিনটে পোর্শন রয়েছে। আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ট্যানজেনশিয়াল নর্মাল এবং হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তার মধ্যে ট্যানজেনশিয়াল নর্মালটা আমরা করছি, এবং তার যে থিওরি এবং যেগুলো, যে থিওরিটা ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এক বছর অন্তর অন্তর আসে। কারণ ট্যানজেনশিয়াল নর্মাল থেকে একটা থিওরি আছে, একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল, এবং ট্যানজেনশিয়াল নর্মাল থেকে একটা থিওরি। তো এই দুটো থিওরির মধ্যে অল্টারনেটিভ ভাবে এক বছর একটা আসে, তো পরের বছর অন্যটা আসে। তো এই হচ্ছে আমাদের থিওরিটা ভালো করে পড়তে হবে, যেটা আমরা একদম লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং সেখান থেকে কিছু ফর্মুলা আমরা জেনারেট করেছিলাম, যে ফর্মুলাগুলোই প্রত্যেকটা অঙ্কে কাজে লাগছে। তো সেই ফর্মুলাগুলো আরো একবার আমি একটু বলে দিচ্ছি, কারণ সেই ফর্মুলা ছাড়া এখানকার কোনো অঙ্কই করা যাবে না। ঠিক আছে, প্রতি কটা ফর্মুলা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং এর জন্য ট্যানজেনশিয়াল নর্মালের ক্ষেত্রে। তো তার মধ্যে কি কি ফর্মুলা আমরা বলেছিলাম? ডেরিভেশনের কোনো কাজ নেই, জাস্ট ফর্মুলাগুলো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, কারণ অঙ্ক করতে আবার কাজে লাগবে। আজকে শুধুমাত্র অঙ্কই হবে, যেটা আগের দিনে হয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। জিনিসটা কি ইন্ট্রিনসিক ইকুয়েশন? মানে আমরা প্রথম ক্লাসে, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে বিভিন্ন ধরনের ইকুয়েশন সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে ছিল হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন, তারপর প্যারামেট্রিক ইকুয়েশন, তারপর ইন্ট্রিনসিক ইকুয়েশন, পোলার ইকুয়েশন, পেডাল ইকুয়েশন, বিভিন্ন ধরনের ইকুয়েশন হয়। এবং কার্টেসিয়ানও আবার ইমপ্লিসিট ফর্ম, এক্সপ্লিসিট ফর্ম, এরকম দুটো ফর্মে ভাগ করা যায়। তো সেরকমই ইন্ট্রিনসিক ইকুয়েশন হচ্ছে ওয়ান টাইপ অফ ইকুয়েশন, যেখানে এস এবং সাই দিয়ে ইকুয়েশনটাকে প্রকাশ করা হয়। এস এবং সাই দ্বারা ইকুয়েশনটাকে কিন্তু আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ এস এবং সাই এর ইন্টারপ্রিটেশনটা কি, এসটা এসটা কি এবং সাইটা কি। তো এখানে আমাদের ধর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস রয়েছে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যদি থাকে, এবং এখানে যদি কোনো একটা পার্টিকুলার কার্ভ থাকে, ধরলাম এখানে একটা কোনো কার্ভ রয়েছে। তো সেই কার্ভটার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফিক্সড পয়েন্ট থাকবে সেই কার্ভের উপর। সেই কার্ভের উপর একটা ফিক্সড পয়েন্ট থাকবে এ, এবং একটা আরবিটারিলি চোজেন একটা পয়েন্ট থাকবে হচ্ছে পি। ঠিক আছে, আরবিটারিলি চোজেন পয়েন্ট মানে হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট যেটা ওই কার্ভটাকে জেনারেট করছে। ঠিক আছে, এবং এই কার্ভের ইকুয়েশনটা যদি ইন্ট্রিনসিক ফর্মে লিখতে হয়, তখন আমাদের কি করতে হবে? এ পয়েন্ট থেকে পি পয়েন্টের একটা আর্ক লেন্থ মেজার করতে হবে, সেটা হচ্ছে এস। অর্থাৎ এপি যে আর্ক লেন্থটা সেটা হচ্ছে এস। এবং একটা অ্যাঙ্গেল মেজার করতে হবে, যে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে ট্যানজেন্টের সঙ্গে, পি পয়েন্টে যে ট্যানজেন্ট আমরা আঁকতে পারবো, সেই ট্যানজেন্টের সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিসের যে ডাইরেকশন, যে ইয়েটা, তোর অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমাদের কাছে সাই। তাই তো? তাহলে পি পয়েন্টে যদি কেউ ট্যানজেন্ট ড্র করে, তো সেই পি পয়েন্টে ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, এটা হচ্ছে এক্স, এখানে ও, এখানে এক্স ড্যাশ, এখানে ওয়াই, এখানে ওয়াই ড্যাশ, যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে সাই। এবং পি পয়েন্টে যেহেতু ভ্যারিয়েবল পয়েন্ট, তার মানে সেই সাই এবং এসটাও প্রতিনিয়ত চেঞ্জ হবে পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, পি পয়েন্টটা হচ্ছে ভ্যারিয়েবল পয়েন্ট। এই পয়েন্টটা কোন পয়েন্টটা? যে পয়েন্ট থেকে সমস্ত আর্ক লেন্থ গুলো মেজার করবো। ঠিক আছে, দ্যাট ইজ দি রেফারেন্স পয়েন্ট। কিন্তু সেই পয়েন্টটা অবভিয়াসলি কার্ভের উপরই অবস্থান করবে। তো এ থেকে পি এর যে আর্ক লেন্থটা সেটা হচ্ছে এস, মানে এইটুকুনি লেন্থ হচ্ছে এস। এবং পি পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, সেই ট্যানজেন্টটা পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করেছে। এই এস এবং সাই দ্বারা যখন কোনো ইকুয়েশনকে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রিনসিক ইকুয়েশন। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রিনসিক ইকুয়েশন। যেমন এটা হচ্ছে আমাদের কাছে এস ইকুয়ালস টু সামথিং এফ অফ সাই, তখন আমরা সেটাকে বলতে পারি ইন্ট্রিনসিক ইকুয়েশন। যেমন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স লিখছি, সেটা হচ্ছে একটা কার্টেসিয়ান ইকুয়েশন। এবং ওয়াই কে যেহেতু এক্স এর কমপ্লিটলি এক্স এর উপর ডিপেন্ডেন্ট ভাবে প্রকাশ করতে পারছি, তো এই ধরনের ইকুয়েশনকে আমরা বলে থাকবো সেখানে এক্সপ্লিসিট ফর্মের ইকুয়েশন। এক্সপ্লিসিট ফর্ম মানে হচ্ছে ওয়াইটাকে কমপ্লিটলি এক্স এর আকারে, অথবা এক্স কমপ্লিটলি ওয়াই এর আকারে প্রকাশ করতে পারবো। যখন সেরকম ভাঙা যায় না, তখন সেটাকে আমরা বলে থাকি ইমপ্লিসিট ফর্ম। ঠিক আছে, ইমপ্লিসিট ফর্ম, বা যেটাকে অপ্রত্যক্ষ অপেক্ষক বলা হয়, ইমপ্লিসিট ফর্ম বলা হয়। যেটা ডেরিভেটিভ করতে গেলে আমাকে একসঙ্গে পুরোটা ডেরিভেটিভ করতে হয়, কোনো ওয়াই ইকুয়ালস টু লিখে নিয়ে তারপর ডিওয়াই ডিএস করবো, সেটা করা সম্ভব হয় না, কারণ এখানে আলাদাই করা যায় না সেই ধরনের ইকুয়েশনকে। তো ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে কি? এস ইকুয়ালস টু এফ অফ সাই। ঠিক আছে, যেমন ধর এরকম হতে পারে তোর সামথিং এস ইকুয়ালস টু
এ সাই স্কোয়ার প্লাস বি সাই প্লাস সি, এরকম একটা ইকুয়েশন হতে পারে। কিংবা এটাও একটা ইন্ট্রিনসিক ইকুয়েশন কোন একটা কার্ভের, এস ইকুয়ালস টু সামথিং হতে পারে সি ট্যান সাই, এটাও একটা কোনো একটা কার্ভের ইকুয়েশন। কিংবা হতে পারে এস ইকুয়ালস টু 4a সাইন সাই, এটাও কোনো একটা কার্ভের হয়তো ইকুয়েশন। এটা একটা বিশেষ ধরনের কার্ভের ইকুয়েশন যেটাকে আমরা বলে থাকি সাইক্লয়েড। এটাকে আমরা বলে থাকি সাইক্লয়েড। ঠিক আছে, সাইক্লয়েডের ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু 4a সাইন সাই, যেটা আজকের অঙ্ক করতে লাগবে, তাই আমি বলেও দিলাম। এবার কিছু কোয়ান্টিটি সেখান থেকে জেনারেট করতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা সাধারণত ওমেগা দিয়ে প্রকাশ করি, তাই তো। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা, মনে করে দেখ ফিজিক্সে রোটেশনাল মোশন যখন পড়েছিলিস ক্লাস 11-এ, মেকানিক্সের মধ্যে ফিজিক্সে যখন রোটেশনাল মোশন বা আবর্ত গতি পড়েছিলি তখন দেখবি অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই জিনিসগুলো এসেছিল, টর্ক এসেছিল, তারপর তোর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই ধরনের অনেক কিছু এসেছিল। তো সেরকমই অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা, যেটাকে আমরা প্রকাশ করে থাকি ফর্মুলাটা কি, ডিসাই ডিটি। লিনিয়ার ভেলোসিটি মানে এস এর চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কথার মধ্যেই যখন অ্যাঙ্গেল রয়েছে নিশ্চয়ই এস এর চেঞ্জ বার করতে যাবো না আমরা, সেখানে সেখানে অ্যাঙ্গেলের চেঞ্জটা বার করবো, এবং কোন অ্যাঙ্গেলের চেঞ্জ বার করবো, যেটা ওই সাই অ্যাঙ্গেলটা রয়েছে তার চেঞ্জ, কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি হতে পারে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও না হওয়ার কিছু নেই, এবং সেটাকে আমরা সাধারণত আলফা দিয়ে ডিনোট করি, এবং সেটার ভ্যালুটা কি হবে, ডি টু সাই ডিটি টু, তাই তো। যেমন যদি তুই অ্যাক্সিলারেশন ভাবি, শেপটা কত হবে, ডিএস ডিটি, মানে ডি টু এস ডিটি টু। ঠিক আছে, লিনিয়ার অ্যাক্সিলারেশন, সেরকম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সাই এর ডবল ডেরিভেটিভ হয়ে যাবে উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এরপর চলে আসবো হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেই সব ক্ষেত্রে ট্যানজেনশিয়াল ভেলোসিটির ফর্মুলা কি, ট্যানজেনশিয়াল ভেলোসিটিকে আমরা সাধারণত ভিএস দিয়ে লিখে থাকি, ভিএস দিয়ে, অথবা কোথাও কোথাও অনেকে ভিটিও লেখে, এবং সেটার ফর্মুলাটা কি, সেটার ফর্মুলা হচ্ছে ডিএসডিটি, জাস্ট সেটা অনলি ডিএসডিটি কে ইন্ডিকেট করে। ঠিক আছে, যেটাকে আমরা ভি দিয়ে, স্মল ভি দিয়ে ডিনোট করি। ওকে, তারপরে চলে আসি নর্মাল অ্যাক্সিলারেশন, নর্মাল ভেলোসিটি, সমস্ত ফর্মুলা কিন্তু করানো আছে, ফলে মানে যেগুলো যেগুলো আমাদের লাগে ট্যানজেনশিয়াল নর্মাল সমস্ত ফর্মুলা কিন্তু করানো আছে, ওই থিওরিটাই আসে পরীক্ষাতে। তো এখন শুধুমাত্র ফর্মুলাগুলো লিখছি। তো ভিএন ইকুয়ালস টু কত, ভিএন হচ্ছে নর্মাল ভেলোসিটি, এবং সেটার ফর্মুলাটা কি, সেটার ফর্মুলা হচ্ছে শূন্য। ফর্মুলা বলতে তার ভ্যালুটাই শূন্য, নর্মাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি কাজ করে না, ভেলোসিটি অলওয়েজ ট্যানজেনশিয়ালি কাজ করে, অর্থাৎ ট্যানজেন্টের দিকে ভেলোসিটি ডাইরেকশন হয়। নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাবে, রেজাল্টেন্ট ভেলোসিটিকে যদি আমি এখন ভি দিয়ে ডিনোট করি বা ভি আর দিয়ে ডিনোট করি, অথবা সিম্পলি ভি দিয়ে ডিনোট করি, একই ব্যাপার, সেটা কত হবে, রুট ওভার দুইজনের স্কোয়ার করে সাম, ভিএস স্কোয়ার প্লাস ভিএন স্কোয়ার। আর ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে হচ্ছে ভি, তার মানে ভি স্কোয়ার। আর ভিএন স্কোয়ার মানে কত, শূন্য, তার মানে আলটিমেটলি ভি পাওয়া যাচ্ছে। পজিটিভ স্কোয়ার রুট যদি নেওয়া হয় তাহলে ভি পাওয়া যাচ্ছে। তার মানে যেহেতু এখানে নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি শূন্য, তার মানে রেজাল্টেন্ট ভেলোসিটি আর নর্মাল ভেলোসিটি, মানে রেজাল্টেন্ট ভেলোসিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাই, ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাই হচ্ছে একমাত্র রেজাল্টেন্ট ভেলোসিটিতে এফেক্ট পড়ছে তার, নর্মাল কম্পোনেন্ট ইজ জিরো। আর লাস্ট তিনটে ফর্মুলা একবারে বলে দিই, তারপর আমি অঙ্কের দিকে চলে আসছি। সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে এফ এস দিয়ে ডিনোট করতে পারি, বা এফ টিও বলতে পারি, একই ব্যাপার, অথবা এফ টিও বলা যেতে পারে। কিন্তু তার ফর্মুলাটা কি, তার ফর্মুলাটা হচ্ছে ডি টু এস ডিটি টু, কিংবা ডিভি ডিটি বলতে পারি, কিংবা ভি ইন্টু ডিভি ডিএস বলতে পারি, তাই তো। কারণ ডিভি ডিটি মানে আমরা এরকম তো বলতেই পারি, ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি, চেন রুল অ্যাপ্লাই করলে চেন রুল অনুযায়ী এটা বলতে পারছি। আর ডিএসডিটি মানেই তো ভি, ডিএসডিটি মানেই তো ভি, তাহলে আর বাকি পড়ে থাকলো ডিভিডিএস।
যেটা কিনা আমরা প্রচুর ইউজ করেছি, সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যে। মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যে ভি ইন্টু ডিভিডিএস ফর্মটাই অ্যাক্সেলারেশনের আমরা ইউজ করে থাকি বেশি, কারণ সেটা দিয়েই বেশিরভাগ অঙ্ক আমাদের সহজ হয়, অন্য ফর্মগুলোতে হয় না সেটা। আর এফ এনটা কত? এফ এন কত? এফ এন হচ্ছে আমাদের কাছে ভি স্কোয়ার বাই রো। এফ এন হচ্ছে ভি স্কোয়ার বাই রো। এবার একটা নতুন কোয়ান্টিটি আমরা পেলাম, রোটা কি? রোটা কি? রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করে থাকি। এবং তার ফর্মুলাটা কি? যেটা আমাদের ফর্মুলা ইয়েটা ছিল ইন্ট্রিনসিক ইকুয়েশন এস ইকুয়ালস টু এফ অফ সাই, সেই এস কেই যদি কেউ সাই এর রেসপেক্টে পার্শিয়াল মানে সাই রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ করে, এস কে সাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে, তাহলেই পেয়ে যাই আমরা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমরা কি পেয়ে যাই? রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাই। ঠিক আছে? তো সেটাই হচ্ছে এখানকার রো। ওকে। আর লাস্ট হচ্ছে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন। রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের কি ফর্মুলা? সেটা হচ্ছে এফ বা এফ আর একই ব্যাপার, রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। এফ এস মানে কত? এফ এস মানে কত? এফ এস মানে ধর হচ্ছে ডিভিডিটি বা ভি ইন্টু ডিভিডিএস এর স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই রো হচ্ছে এফ এন তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যা বেরোবে অঙ্ক অনুযায়ী সেটা। ঠিক আছে? তো এই ফর্মুলা গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ফর্মুলা মনে না থাকলে আমাদের অঙ্ক একটাও করতে পারবো না। ঠিক আছে? ফর্মুলা ছাড়া কোনো কিছুই করা যাবে না এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে। তো এটা একদম সমস্ত যা যা ফর্মুলা লাগছে সেগুলো আমরা কিন্তু লিখে দিলাম এখানে। এবার ডাইরেক্ট অঙ্কে চলে আসি। ঠিক আছে? রেডিয়াস অফ কার্ভেচার সার্কেলের ক্ষেত্রে কিন্তু সার্কেলের রেডিয়াসটাই তার রেডিয়াস অফ কার্ভেচার হয় প্রতি কটা পয়েন্টে। ঠিক আছে? রেডিয়াস অফ কার্ভেচার আর কিছুই না, ধর একটা কার্ভ রয়েছে, একটা আর্বিট্রারি যদি কার্ভ থাকে এখানে, ধর একটা আর্বিট্রারি কার্ভ রয়েছে, সামথিং এরকম টাইপের কোন একটা কার্ভ রয়েছে। তো সেই কার্ভের বিভিন্ন বিন্দুতে যদি তার সার্কেল অফ কার্ভেচার আঁকা হয়, সার্কেল অফ কার্ভেচার চ্যাপ্টারটা তোরা ডিটেলসে পড়বি, সেটা হচ্ছে সিক্স সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টারে রয়েছে। কিন্তু এখানে তার কনসেপ্ট বলতে রোটাই শুধু লাগছে। তারপর এখানে একটা তোর সার্কেল অফ কার্ভেচার ড্র করতে পারিস, কিংবা এখানে একটা সার্কেল অফ কার্ভেচার ড্র করতে পারিস, এখানে একটা করতে পারিস। সব জায়গাতে যে ইনফ্যাক্ট এখানে শুধুমাত্র নয়, গ্যাপগুলোতে শুধুমাত্র নয়, যে কোনো পয়েন্টে তোরা করতে পারিস। ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কোনো কার্ভের উপর সার্কেল অফ কার্ভেচার আমরা ড্র করতে পারি। এবং সেই সার্কেলগুলোর যে রেডিয়াসটা হবে, সেই সার্কেলগুলোর যে রেডিয়াসটা হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই পয়েন্টের সার্কেলগুলোর যে রেডিয়াস, ধর এই পয়েন্টের সার্কেলের যে রেডিয়াসটা হবে সেটাই হচ্ছে রো। ঠিক আছে? জিওমেট্রিক্যালি সেটাই ইন্ডিকেট করে। এবং সেই সার্কেলগুলোর সেন্টারগুলোকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে? এই সেন্টারগুলোকে নিয়েও একটা কনসেপ্ট রয়েছে, সেটাকে বলা হয় ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট মানে হচ্ছে এই সেন্টার অফ কার্ভেচার গুলো যে কার্ভের উপর অবস্থান করে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার গুলোর যে লোকাস, সেটাকে বলা হয় ইভ্যালিউট। ঠিক আছে? তো যাই হোক, এই কনসেপ্ট গুলো এখন নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এটা এখানকার জিনিস নয়। জাস্ট রোটা সম্পর্কে বলে রাখছি, রোটা হচ্ছে ডিএস ডিসাই আমাদের করতে হবে ইন্ট্রিনসিক ইকুয়েশন থেকে। ঠিক আছে? রো এর বিভিন্ন রকম ফর্মুলা হয়, বিভিন্ন প্যাটার্নের ইকুয়েশন যদি দেওয়া থাকে বিভিন্ন রকম ফর্মুলা হয়। তো এবার চলে আসি অঙ্কের মধ্যে ডাইরেক্ট। নেক্সট যে অঙ্কটা নিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা দেখ এখানে কি বলছে। আচ্ছা, এখানে যেটা রয়েছে বলেছে এ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ, এ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ ফর হুইচ এস অ্যান্ড সাই ভ্যারি সাইমালটেনিয়াসলি with uniform speed v if the acceleration at any point is b v square c by a square plus c square, then find the intrinsic equation of the curve. তাহলে দেখতে পাচ্ছিস ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভ, তাহলে এখানে লেখ জাস্ট ডেসক্রিপশনটা একটু শর্টে দিয়ে নি, দুই তিন লাইনে, যে লেট
p bracket x comma y, let p bracket x comma y be a position, be the position, be the position of the particle at any instant of time t. At any instant of time t, মানে যে কোনো সময় t তে পার্টিকেলটা কার্ভের উপর পি এক্স ওয়াই পজিশনে রয়েছে। অ্যান্ড সাই বি দি অ্যাঙ্গেল, বা এখানে লিখতে পারিস অন ইটস পাথ, অ্যান্ড সাই বি দি অ্যাঙ্গেল made by the tangent to the curve at any point, বা at the point p, কারণ এনি পয়েন্ট তো পিটা বলাই আছে আরবিট্রারি চোজেন পয়েন্ট। তো psi be the angle made by the tangent to the curve at any point p, ঠিক আছে। আর সেই সাথে লিখে দেন যে উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, বলেছে ইফ দি অ্যাক্সিলারেশন অ্যাট এনি পয়েন্ট, শুধু অ্যাক্সিলারেশন বলতে এখানে কিন্তু ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে শুধু অ্যাক্সিলারেশন বলবে না, মানে নর্মাল অ্যাক্সিলারেশন বা ট্যানজেনশিয়াল যদি উল্লেখ না করা থাকে তার মানে শুধু অ্যাক্সিলারেশন যদি কোথাও বলে তার মানে আলটিমেটলি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের কথা বলেছে। ঠিক আছে, ট্যানজেনশিয়াল নর্মালের কোয়েশ্চেনে যদি ট্যানজেনশিয়াল বা নর্মাল অ্যাক্সিলারেশন আলাদা করে ইন্ডিকেট করা না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে শুধু অ্যাক্সিলারেশন বলেছে মানে ট্যানজেনশিয়ালও আছে নর্মালও আছে, অর্থাৎ তাদের রেজাল্টেন্টটাকে বলেছে, তাদের লব্ধি যে ত্বরণ রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন সেটাকে ইন্ডিকেট করার চেষ্টা করেছে এখানে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন সেটা বলতে চাইছে কত, সেটা বলেছে ভি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে একবার লিখে রাখতে পারিস যে হিয়ার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা এফএস বলতে পারি, তার ফর্মুলাটা কি হবে, ভি ইন্টু ডিভিডিএস, ভি ইন্টু ডিভিডিএস, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে তোর ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যাট পি, এবং যেটা আলটিমেটলি ডিএস ডিটি যার ফর্মুলা। ওকে, আর নর্মাল অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা কি, নর্মাল অ্যাক্সিলারেশনের কি ফর্মুলা আমি আগেই লিখে দিলাম, ওই জন্য নর্মাল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এফ এন, যার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, যেখানে রোটা কি, ভিটা তো ইন্ডিকেট করেছি আর নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু রোটা বলতে হবে, রোটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি, যার ফর্মুলা হচ্ছে ডিএস ডিসাই, ডিএস ডিসাই। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর অ্যাক্সিলারেশনটা কি হবে, তাহলে দেয়ার ফোর শুধু অ্যাক্সিলারেশনটা তাহলে কত হবে,
ঠিক আছে, শুধু অ্যাক্সিলারেশন বলতে কিন্তু এখানে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের কথাই বলা হচ্ছে। সেটা যদি আমি এফ বলি, তো এফটা কত? রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। এবার এখানে এফ এস তো রয়েছে, এফ এন ও রয়েছে, সেটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আলাদা করে আর বসিয়ে লাভ নেই, ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে আসছি যে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন যে এফটা, তার ভ্যালুটা কোয়েশ্চেনে কি দিয়েছে দেখ। তার ভ্যালুটাই কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে ভি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দে। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে এটা। আবার এফ মানে কত? রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। সেটাই হচ্ছে ভি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এফ এস এবং এফ এন এর ভ্যালু এখানেই রয়েছে, দেখ এফ এনটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, আর এফ এসটা কত? ভি ইন্টু ডিভিডিএস। এগুলো ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে এগুলো। তো সেই ভ্যালুগুলো নিয়ে এফ এস এবং এফ এন এর জায়গায় আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে বসালে কি পাচ্ছিস? রুট ওভার, বা রুটটাকে উঠিয়েই দিই, আর রুট রেখে লাভ নেই, তাহলে এদিকে স্কোয়ার হয়ে যাবে। এফ এস স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার, এফ এস মানে হচ্ছে ভি ইন্টু ডিভিডিএস তার স্কোয়ার, প্লাস ভি স্কোয়ার বাই রো এটা স্কোয়ার, ইকুয়ালস টু ভি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার হোল স্কোয়ার এসে যাচ্ছে রুটটা উঠানোতে। এবার এখান থেকে কিছু কেটে গেলে কাটবো। যেমন এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার গুলোকে ব্রেক করলে ভি স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ, প্রথমটা এসে যাচ্ছে ভি স্কোয়ার, প্রথমটা আসছে কত? ভি স্কোয়ার ইন্টু ডিভিডিএস তার স্কোয়ার, প্লাস ভি ভি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই রো স্কোয়ার। আর এখানেও পেয়ে যাচ্ছি ভি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে যদি আমরা আর একটু সিম্পলিফাই করি, তাহলে ভি স্কোয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে ডিভিডিএস এর হোল স্কোয়ার, ডিভিডিএস এর হোল স্কোয়ার থাকছে, প্লাস ভি টু দি পাওয়ার মানে ভি স্কোয়ার থাকছে, কারণ ভি স্কোয়ারটা কেটে গেছে একটা। আর রো স্কোয়ার মানে কি? রো স্কোয়ার মানে কি আর ভি স্কোয়ার মানেটাই বা কি? রো ভি, এখানে যে ভি স্কোয়ার থাকছে বাই রো স্কোয়ার থাকছে, কিংবা ভি বাই রো এর একদম হোল স্কোয়ারে লিখে দিই, তাহলে ক্যালকুলেশনটা করতে আমার সুবিধা হবে। এখানে কত করে থাকছে? ভি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এটুকুন একটু কমপ্লিট কর। তাহলে ডিভিডিএসটা শূন্য, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ভি স্কোয়ার বাই রো স্কোয়ার, ভি স্কোয়ার বাই রো স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাই তো? কেন বসালাম? কারণ যেহেতু since the particle moves with uniform velocity, this implies dvds equals to 0, কারণ ভেলোসিটি ডেরিভেটিভ শূন্যই বেরোবে সেক্ষেত্রে। তাহলে ভি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 বাই রো স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে রো স্কোয়ারটা কত আসছে? রো মানে হচ্ছে আবার ডিএস ডি সাই,
প্রথমে লিখে দিয়েছি ফর্মুলার মধ্যে, তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে ডিসাইড ইয়েস, এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম আসছে। তার মানে ডিএস ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু সি, বা তোর এখানে পেয়ে যাচ্ছিস 1/c, সিটাকে ওদিকেই রাখ, তাহলেই সুবিধা হবে। ডিসাইড, দেখ এটা আসছে কিনা, জাস্ট ডিএসটাকে আমি ওদিকে পাঠালাম, উল্টো করে লিখেছি আর কিছুই না। এবার যদি ইন্টিগ্রেট করিস তাহলে কি পাবি, সি ইন্টু, এখানটা ইন্টিগ্রেট করলে কত আসছে, ইন্টিগ্রেশন ডিএস বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা কত হবে বল, কে বলবি, এটার ইন্টিগ্রেশন কত হবে, এসটা হচ্ছে ভ্যারিয়েবল, ট্যান ইনভার্স চলে আসবে না, ট্যান ইনভার্স এস বাই সি, দিস ইজ ইকুয়ালস টু, নর্মালি কি হয় ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলাটা কি হয়, ট্যান ইনভার্স এক্স বাই এ হয়, এবং তার সাথে কি আসছে এখানে একটা ডিসাইড, তার ডেরিভেটিভ করলে, তার ইন্টিগ্রেশন করলে সাই, এবং একটা নতুন কনস্ট্যান্ট ধর আসলো সামথিং ক্যাপিটাল এ, where capital A is an arbitrary constant ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি বলেছে, এবার আমাদের যেটা বলেছে এখান থেকে তুই এর কন্ডিশনটা মানে এটা ভ্যালু কত হবে সেটা কি করে বার করবি, জাস্ট ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে দিই, ইনিশিয়ালি অ্যাট সাই ইকুয়ালস টু যখন শূন্য তখন এসটা কত হবে, এসটাও শূন্য, ঠিক আছে। টাইমটা যখন শূন্য তখন কোনো অ্যাঙ্গেলও তৈরি হয়নি, তখন কোনো আর্ক লেন্থ তো মেজার করার কিছু নেই, তখন সেটা ফিক্সড পয়েন্টটাতেই রয়েছে, প্রাথমিক বিন্দুটাতেই রয়েছে সেখানে, ফলে কোনো আর্ক লেন্থটাও জেনারেট করেনি, আর্ক লেন্থটাও সেক্ষেত্রে শূন্য প্রাথমিক অবস্থায়, এবং অ্যাঙ্গেলও কিছু তৈরি হচ্ছে না। তাহলে তাহলে দেয়ার ফোর, এটাকে যদি 1 নম্বর নাম দিস, তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট, সিটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন, সি এর কোনো ভ্যালু বার করার প্রয়োজন নেই, তো ট্যান ইনভার্স এটা জিরো চলে আসছে, ইকুয়ালস টু জিরো প্লাস এ, তার মানে এর ভ্যালুটা শূন্যই দাঁড়াচ্ছে। তাহলে এই যে আরবিটারি কনস্ট্যান্টটা রয়েছে তার ভ্যালুটা কত পাচ্ছি, শূন্য। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি এর ভ্যালু জিরো বসিয়ে দিস তাহলে কত আসছে, তাহলে দেয়ার ফোর ইকুয়েশন ওয়ান বিকামস, তাহলে সি ইন্টু ট্যান ইনভার্স এস বাই সি ইকুয়ালস টু সাই প্লাস জিরো মানে সাই, তাহলে সি ইকুয়ালস টু, এখানে তোরা পেয়ে যাচ্ছিস ট্যান ইনভার্স এস বাই সি ইকুয়ালস টু সাই বাই সি, তাই তো। আচ্ছা এই জায়গাটা তোরা কেউ খেয়াল করলি না, এখানে তো ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে, 1/a হবে তো একটা, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে 1/c ট্যান ইনভার্স এস বাই সি, তার মানে এখানে তো একটা সিটা থাকবেই না আলটিমেটলি, এই সিটা তো থাকার কথা নয় এখানে, এই সিটা কেন থাকবে, এই সিটা কেন থাকবে, এটা তো থাকবেই না, তার মানে এস বাই সি ইকুয়ালস টু ট্যান সাই আসছে, তার মানে এস ইকুয়ালস টু সি ট্যান সাই, এস ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি সি ট্যান সাই,
ঠিক আছে, এটাই হচ্ছে রিকোয়ার্ড ইন্ট্রিনসিক ইকুয়েশন। লাস্টে লিখে দিতে পারিস দিস ইজ দি রিকোয়ার্ড ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভ। দিস ইজ দি required intrinsic equation. কেন ইন্ট্রিনসিক? কারণ এস এবং সাই দিয়ে এসছে ইকুয়েশনটা, ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভ। হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখ নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এরপর চলে এই কোয়েশ্চেনটাতে। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর যে ডিনামিক্স এর বই, সেখান থেকেই ওই এক্সারসাইজের ট্যানজেন্ট নর্মাল এক্সারসাইজ স্টাডি 23-এর কোয়েশ্চেনটা। সেখানে কি বলেছে? দি রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশন অফ দি ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এ সাইক্লয়েড ইজ কনস্ট্যান্ট। The rate of change of direction of the velocity of a particle moving in a cycloid is constant. Cycloid এর যে intrinsic equation সেটা কি হয় সেটা আগেই বললাম, s equals to 4a sin psi, s equals to 4a sin psi। আমাদের দেখাতে বলেছে প্রুভ দ্যাট অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড। অ্যাক্সিলারেশন আবার শুধু বলছে অ্যাক্সিলারেশন, শুধু অ্যাক্সিলারেশন মানে কিন্তু রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন। রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে কিন্তু আমাদের কাছে এখানে ওই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং নর্মাল অ্যাক্সিলারেশন দুটোই বার করতে হবে, করে স্কোয়ারিং করতে হবে, অ্যাডিং করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে প্রমাণটা। এবং সেটা দেখাতে হবে এটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ সাই কিংবা এস। এস বা সাই এরাই তো ভ্যারিয়েবল ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে, এস এবং সাই। এখানে ভ্যারিয়েবল এক্স ওয়াই নয়, এখানে ভ্যারিয়েবল হচ্ছে এস এবং সাই। তো সেই এস এবং সাই কখনোই অ্যাক্সিলারেশনের মধ্যে থাকবে না, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার জন্য কি বলে দিয়েছে একটা কথা, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশন অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশন অফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট মানে হচ্ছে আমাদের কাছে ডিসাইডেড কনস্ট্যান্ট, এইটুকুনি আমাদের মনে রাখতে হবে। এটা আমি আগের দিনের ক্লাসেও করিয়েছি, যে এরকম টাইপের একটা অঙ্ক এসেছিল যেখানে রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশন যখনই বলবো তখন অ্যাঙ্গেলের কথা চলে আসছে। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশন অফ দি ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, অর্থাৎ ডিসাইডেড ইজ ইকুয়ালস টু জিরো। সরি, জিরো না, কনস্ট্যান্ট। সেটা জিরো হতে পারে, অন্য কিছু হতে পারে, কনস্ট্যান্ট মোট কথা। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, জাস্ট এইটুখানি হচ্ছে অঙ্কটাতে লাগবে। একটা ছবি আঁকতেই পারিস সেখানে, সাইক্লয়েডের একটা ছবি এঁকে দিতে পারিস, সাইক্লয়েড দেখতে প্যারাবোলার মতো হয়। হুম। তো সাইক্লয়েডের ক্ষেত্রে আমাদের কি হবে দেখ, সাইক্লয়েড দেখতে এরকম প্যারাবোলার মতো একটা এঁকে দে, তাহলেই হবে। হয়েছে? এবার তার যে কোনো একটা পয়েন্টে পি পয়েন্টটা নিতে হবে। পি পয়েন্টটা ধরলাম এরকম জায়গায় রয়েছে, এবং সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এক্স কমা ওয়াই। সেই পয়েন্টে কি করতে হবে, ট্যানজেন্ট ড্র করতে হবে। যেই ট্যানজেন্টটা আমাদের কাছে কত অ্যাঙ্গেল করবে, সাই অ্যাঙ্গেল করবে উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস সেটা সাই অ্যাঙ্গেল করবে। হয়েছে? অত অ্যাকুরেট ছবি হতে হবে না, নর্মালি জাস্ট বোঝানোর জন্য আঁকলেই হবে। সেই অ্যাঙ্গেলটা ধর সাই, এবং অরিজিন থেকে ধর, আমাদের অরিজিনটাই হচ্ছে এখানে ফিক্সড পয়েন্ট, সেখান থেকে মেজার করা হচ্ছে এস,
আর্ক লেন্থটা পি পয়েন্টের, এবং এটা হচ্ছে ট্যানজেন্টের ডাইরেকশন। ঠিক আছে, এদিকে রয়েছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এবং এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হবে আমাদের কাছে এস ইকুয়ালস টু 4a সাইন সাই। ঠিক আছে, এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে সাইক্লয়েডের ইকুয়েশন। তাহলে লেখা শুরু কর। এখানে এখানে একটু এক্সট্রা একটু সুন্দর করে বলে দিচ্ছি, লেখাটা লিখে নে। লেট আচ্ছা, লেট ও বি দি ভার্টেক্স অফ দি সাইক্লয়েড অ্যান্ড, এইটা হচ্ছে ভার্টেক্স প্যারাবোলার মতো, যেহেতু যেহেতু তার একটা ভার্টেক্স থাকবে। ঠিক আছে, সেই ভার্টেক্সটা হচ্ছে এখানে ও, ওটা হচ্ছে সাইক্লয়েডের ভার্টেক্স। ঠিক আছে, তো লেট ও বি দি ভার্টেক্স অফ দি সাইক্লয়েড অ্যান্ড পি এক্স ওয়াই be the position of the particle, be the position of the particle at any instant of time t, মানে যে কোনো সময় t তে পার্টিকেলটার পজিশন হচ্ছে p, যার কোঅর্ডিনেট হচ্ছে x, y। কোথায়? না পার্টিকেলটা যে কার্ভ বরাবর মুভ করছে সেই কার্ভের উপরে। ঠিক আছে, অন দি কার্ভ বা অন দি পাথ। ঠিক আছে, এবং সেই পয়েন্টে ভেলোসিটি কত? সেই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে v। ঠিক আছে, লেট, এবার আমাদের আর কি কি বলার রয়েছে এখানে? ওটাই হচ্ছে ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ওটাই কিন্তু আমাদের কাছে এখানে ফিক্সড পয়েন্ট। আর পি পয়েন্টে যে ট্যানজেন্টটা তৈরি হচ্ছে, সেই ট্যানজেন্টটা কি করেছে? এই যে ট্যানজেন্টটা রয়েছে, ট্যানজেন্টটা মেক্স আর অ্যাঙ্গেল সাই উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, অ্যান্ড দি আর্ক লেন্থ অফ পি ফ্রম দি ভার্টেক্স ও, দ্যাট ইজ দি রেফারেন্স পয়েন্ট, ইজ ইকুয়ালস টু এস। ঠিক আছে, দেয়ারফর দি ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভ ইজ এস ইকুয়ালস টু 4 সাইন সাই। এই কথাগুলো আমরা লিখতে পারি এখানে। আচ্ছা, লেট কেটে লাভ নেই। লেট দি ট্যানজেন্ট to the curve at P makes an angle psi with the positive direction of x axis. ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে ডাইরেক্ট যেটা করব সেটা হচ্ছে এই যে কার্ভটার ইন্ট্রিনসিক ইকুয়েশনটা লিখে দিয়েছি, এস ইকুয়ালস টু 4 সাইন সাই, সেটা ধরে নেব, যেখানে এটা অবভিয়াসলি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো হিয়ার লেট ও থেকে, ওটাই হচ্ছে সেই ফিক্সড পয়েন্টটা যেখান থেকে আমরা সমস্ত আর্ক লেন্থ গুলো মেজার করছি। তো ও পয়েন্ট থেকে পি পয়েন্টের যে আর্ক লেন্থ সেটা কত? সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে এস। আর্ক আর্ক লেন্থ অফ ওপি ইকুয়ালস টু এস। ঠিক আছে, হিয়ার the intrinsic equation the intrinsic equation of the cycloid is s equals to 4 sin psi। এটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ কোয়েশ্চেনে কিন্তু দেয়নি, কোয়েশ্চেনে দিয়ে দেয়নি যে
ইন্ট্রিনসিক ইকুয়েশনটা কি, বিভিন্ন কোয়েশ্চেনে যেমন এর আগে যেগুলো করেছি সেখানে দিয়ে দিয়েছিল, কিন্তু সাইক্লয়েড বলে ছেড়ে দিয়েছে। সাইক্লয়েডের যে ইন্ট্রিনসিক ইকুয়েশন এস ইকুয়ালস টু 4 এ সাইন সাই হয়, সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, নয়তো অঙ্কটা করাই যাবে না। এরপরে যে কাজগুলো সেখানে এস এবং সাই এর কাজ রয়েছে, তো এস এবং সাই এর যে ফাংশনটা সেটা যদি না জানি তাহলে কি করে সেগুলো করবো। ঠিক আছে, তো এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, এই জায়গাটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি এই ইকুয়েশনটাকে। তাহলে এবার আমাদের কি করতে হবে এখান থেকে, এবার আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোর কোয়েশ্চেনটাতে দিয়েছে দি ডাইরেকশনের যে চেঞ্জটা সেটা আমাদের কাছে কনস্ট্যান্ট বলেছে। ঠিক আছে, কি বলেছে কোয়েশ্চেনে দেখ, the rate of change of direction of the velocity is constant. The rate of change of direction of the velocity is constant, মানে হচ্ছে decide it equals to constant। ঠিক আছে, decide it is equals to constant, অর্থাৎ ডাইরেকশন বলতে অ্যাঙ্গেলটা যত চেঞ্জ হবে ডাইরেকশনটা সেরকম চেঞ্জ হবে। তো ডাইরেকশনের চেঞ্জটা কনস্ট্যান্ট মানে সাইটার চেঞ্জটা কনস্ট্যান্ট, সাইয়ের চেঞ্জ কনস্ট্যান্ট মানে ডিসাইডিটি কনস্ট্যান্ট, ডিসাইডিটি কনস্ট্যান্ট মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে লেখ, according to the given problem, according to the given problem, the rate of change of velocity, the rate of change of direction of velocity, ঠিক আছে, the rate of change of direction of velocity of particle, মোটামুটি 10-12টা অফ হয়ে গেল, তো of particle is constant। তাহলে ম্যাথমেটিক্যালি সেটাকে আমরা বলতে পারি ডিসাইডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং সেটাই হচ্ছে তার মানে, ধর সেটাকে কে ধরে নিচ্ছি, তাহলে আলটিমেটলি পেলাম ডিসাইডিটি ইকুয়ালস টু কে। তো এই একটা ভ্যালু পাওয়া গেল, তো এটা আর একটা পাওয়া গেল, 1 নম্বর তো একটা পেয়েছিলাম, এটা ধর 2 নম্বর। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের বলেছে হচ্ছে অ্যাক্সেলারেশনটাকে কনস্ট্যান্ট দেখাতে বলেছে, অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড। অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড মানে শুধু অ্যাক্সেলারেশন বলেছে, মানে ট্যানজেনশিয়ালও আছে সেখানে, অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল অ্যাক্সেলারেশনও রয়েছে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও রয়েছে আর নর্মাল অ্যাক্সেলারেশনও রয়েছে, অর্থাৎ স্কোয়ার করে অ্যাড করতে হবে, তারপর স্কোয়ার রুট করতে হবে। তো ইন্ডিভিজুয়ালি প্রথমে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বার করব, দেন নর্মাল অ্যাক্সেলারেশন বার করব। ঠিক আছে, তো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বার করার আগে আমরা আগে ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা বার করে নিই, যদিও লাগবে না, লাগবে না বলতে চাইনি কিন্তু লাগবে। ঠিক আছে, কারণ ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে তবেই অ্যাক্সেলারেশন পাওয়া যায়। ঠিক আছে, তাই কখনো যদি অ্যাক্সেলারেশন বার করতে বলে তার মানে ভেলোসিটি হয়েই আমাকে যেতে হবে। তাহলে দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল এট পি, সেটা কত, সেটাকে আমরা লিখে থাকি হচ্ছে ভিএস দিয়ে, ভিএস দিয়ে ডিনোশন মানে নোটেশনটা দিই। The tangential velocity of the particle at p equals to vs, and vs is given by ds dt, vs is given by ds dt। কিন্তু ds dt করতে গেলেও s এরটা দেখ, s টা 4 এ sin সাই রয়েছে, s কত রয়েছে 4 এ sin সাই, তার মানে তাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে না। s কে আমরা এখানে সাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, বাট t এর রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, সাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতে হবে, তাহলে কাজ হবে। তো এটা করার আগে তোরা একটা জিনিস করে রাখতে পারিস, সেটা হচ্ছে
দি রেডিয়াস অফ কার্ভেচারটাও একটু জায়গায় করে রাখ। দি রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে রো, যার ফর্মুলা কি লিখে দিয়েছিলাম, ডিএস ডিসাই। রো এর ফর্মুলা কি? ডিএস ডিসাই। এবার ডিএস ডিসাই মানে কি? ডিডি সাই অফ এস মানে কত? 4 এ সাইন সাই। তাহলে রোটা কত হলো? 4 এ সাইন সাই করলে কত হচ্ছে বল? 4 এ সাইন সাই ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 4 এ কস সাই। 4 এটা কনস্ট্যান্ট, আর কস সাইন সাই ডেরিভেটিভ কস সাই। রোটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে 4 এ কস সাই। 4 এ কস সাই। ঠিক আছে, তাহলে এবার আমাদের ভিএস টা কত? ডিএস ডিটি। ভিএস এর ফর্মুলা হচ্ছে ডিএস ডিটি, তাহলে সেখানে বসা। সেটাকে আমরা লিখতেই পারি ডিএস ডিসাই ইন্টু ডিসাই ডিটি। এবার ডিএস ডিসাই মানে কি? সেটা মানেই হচ্ছে রো। ডিএস ডিসাই মানে কি? রো। আর তার সঙ্গে কি থাকছে? ডিসাই ডিটি থাকছে। কি থাকছে? ডিসাই ডিটি। তো রো মানে আবার কত? 4 এ কস সাই ইন্টু ডিসাই ডিটি। 4 এ কস সাই ইন্টু ডিসাই ডিটি। আচ্ছা, ডিসাই ডিটিরও তো ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে কে। সেটাও বসিয়ে দে, একবারই বসিয়ে দিতে পারিস। স্টেপ না বাড়িয়ে এখানেই বসিয়ে দিতে পারিস। ডিসাই ডিটির ভ্যালু তো দেওয়া আছে কে, ইউজিং ওয়ান। ইউজিং ওয়ান, তার মানে আলটিমেটলি যেটা পেলাম, ভিএস এর যে ভ্যালুটা, সেটা পেয়ে যাচ্ছি হচ্ছে, সেটাই হচ্ছে ডিএসডিটি। এবং তার ভ্যালু কত পাচ্ছি? 4 a k cos psi। এটা হচ্ছে ভিএস এর ভ্যালু বা ডিএসডিটির ভ্যালু। ঠিক আছে, এটা গেল ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এবার আমরা করবো যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটার মাধ্যমে সমস্ত যে ফর্মুলাগুলো এর আগে লিখেছি প্রথমেই একদম, সেই ফর্মুলাগুলো কিন্তু একদম ভেরিফাই হয়ে যাবে যে কি করে করতে হয়, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই কি করে করতে হবে। ঠিক আছে, তো কি করতে হবে? ট্যানজেনশিয়াল ভেলোসিটি বার করতে হবে এবার। ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, না অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অ্যাট পি। নোটেশনটা কি? এফএস। এবং ভ্যালুটা কি? পিটা হচ্ছে এফএস, মানে ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা, অ্যাক্সিলারেশনটা। এবং তার ফর্মুলাটা কি হবে? ডি টু এস ডিটি টু। ডি টু এস ডিটি টু করতে পারি, কিংবা ডিভিডিটি করতে পারি, কিন্তু কিংবা ভি ইন্টু ডিভিডিএস করতে পারি। তো এখানে আমার মতে ডিভিডিটিটা করাটাই বেটার। ডিভিডিটি যদি কেউ করে, কারণ এই যে ভেলোসিটিটা বেরিয়েছে সেটাই কিন্তু ভি অ্যাকচুয়ালি, তাই তো? সেটাই তো ভি। ডিএসডিটিটাই তো আমরা সিম্পলি ভি দিয়ে লিখি, ফর্মুলাতেও বলে দিয়েছি সেটা। তাহলে ডিভিডিটি যদি করিস, তাহলে এখানে তোরা ডিভিডি সাই ইন্টু ডিসাই ডিটি করতে পারছিস। ঠিক আছে, এবার ডিভিডি সাই মানে কত? ডিডি সাই অফ 4 a k cos সাই। আর ডিসাই ডিটি মানে কত? 1 নম্বরেই 2 নম্বরে করে দেওয়া রয়েছে, দেখ। ডিসাই ডিটি মানে কত? ডিসাই ডিটি মানে হচ্ছে কে। ঠিক আছে, ইউজিং টু। ইউজিং টু। ঠিক আছে, ডিসাই ডিটির ভ্যালু কে, আর ভি এর ভ্যালু হচ্ছে এটা। তো ডেরিভেটিভ করে দে সাইড রেসপেক্টে, তাহলে 4 a k, আর কস সাইড ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন সাই। এবং তার সঙ্গে আরো একটা কে রয়েছে, তার মানে 4 - 4 a k² সাইন সাই। এটা কার ভ্যালু? এফএস এর ভ্যালু। এটা হচ্ছে এফএস এর ভ্যালু। এবার কি করতে হবে? নর্মাল অ্যাক্সিলারেশন বার করতে হবে। নর্মাল অ্যাক্সিলারেশন মানে কি? এফএন। এফএন মানে কি? ভি² বাই রো, তাই তো? ভি² বাই রো। তাহলে এখানে লিখে ফেল, দেয়ার ফোর নর্মাল অ্যাক্সিলারেশন
সেটা হলো এফএম দিয়ে নোটেশন করা হয়, এন ফর নর্মাল। এবং ডিভিডিটি মানে কত, মানে এখানে কত হচ্ছে, এফএন এর ফর্মুলা কি, ভি স্কোয়ার বাই রো। এফএন এর ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই রো। ভি স্কোয়ারের ভ্যালুটা কত, ভি স্কোয়ার মানে কত, এটাই হচ্ছে ভি। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 4 ak cos psi তার আবার হোল স্কোয়ার। আর রো এর ভ্যালুটা আগেই বার করে রয়েছে, রো এর ভ্যালুটা উপরে বার করা আছে অলরেডি। এই যে রোটা হচ্ছে 4a cos psi, ঠিক আছে, একদম উপরেই করে রেখেছি, সেটা দেখ, রো ইকুয়ালস টু 4a cos psi। তো সেটা নিয়ে বসিয়ে দেয় এখানে। তাহলে হচ্ছে কত, উপরে স্কোয়ার রয়েছে, নিচে 4a cos psi রয়েছে, তার মানে 4 এ একটা এক্সট্রা পড়ে থাকবে উপরে। এবার কে স্কোয়ার রয়েছে একটা, দেন cos স্কোয়ার psi রয়েছে। ও cos psi তো কেটেই যাচ্ছে, তাহলে শুধু cos psi থাকছে। তাহলে এবার আমাদের অ্যাক্সিলারেশনটা শুধুমাত্র বার করতে হবে, এবার আমাদের অনলি অ্যাক্সিলারেশন বার করতে হবে। তাহলে দেয়ারফোর অ্যাক্সিলারেশন বা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন একই ব্যাপার। সেটাই কনস্ট্যান্ট দেখাতে বলেছে, মানে সেটার উপর কোনো এস কিংবা সাই এর এফেক্ট থাকবে না। সেটাকে যদি আমরা এফ বলি, তো সেই এফ এর ফর্মুলাটা কি হবে, রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। এফ এস কত বেরিয়েছে, এফ এসটা কত, -4 a k² sin psi। আর এফ এন কত, 4 a k² cos psi। এবার বুঝতেই পারছিস যে এটা কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে, কারণ সাইটাই এখানে ভ্যারিয়েবল, আর সেটা থাকবেও না। কত হয়ে যাচ্ছে এটা, এখানে পেয়ে যাচ্ছিস 4 a k² তার আবার হোল স্কোয়ার, তাহলে 4 a k², মাইনাসের তো স্কোয়ার করলে প্লাসই হবে। আর ভিতরে থাকছে সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই। তাহলে এবার ক্লাস 10 এর ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো বসালেই হয়ে যাচ্ছে, সাইটা এলিমিনেটেড। স্কোয়ার আছে, রুট আছে, অনলি 4 a k² পড়ে থাকবে, আর এটা তো 1 হয়ে গেল। ওকে, তার মানে যা বেরোলো সেটা একটা কনস্ট্যান্ট বেরোচ্ছে, যে হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, ঠিক আছে, অ্যান্ড হেন্স কনস্ট্যান্ট। তার মানে এখানে অ্যাক্সিলারেশন যেটা বেরোলো, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু কনস্ট্যান্ট বেরোচ্ছে। এবং পুরো অঙ্কগুলোই দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ফর্মুলা ডিপেন্ডেন্ট অঙ্ক। ফর্মুলা যদি একটু গুলিয়ে যায় বা না মুখস্থ থাকে, মনে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু নর্মালি ইন্টিগ্রেশনের থেকেও বেশি ফর্মুলার কাজ রয়েছে। তাই ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যেটা ডিরাইভ করা আছে বা যেটা লিখে দিয়েছি প্রত্যেকটা ক্লাসের প্রথমে লিখে দিচ্ছি আর একবার করে, যাতে মনে থাকে, কারণ এতগুলো ফর্মুলা গুলিয়ে যেতে পারে। দেখবি প্রত্যেকটা ক্লাসে আগেও লিখে দিয়েছি, আজকেও বললাম যে কি হয় ফর্মুলাগুলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটু চেন রুল রিলেটেড বা অন্যরকম একটু অঙ্ক। ঠিক আছে, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা বলছি না অঙ্কটা, কিন্তু এই অঙ্কগুলো করলে তোর চেন রুলের যে কনসেপ্টটা, এখানে কোনো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই চ্যাপ্টার অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন চেন রুল ইউজ হয়, যে ডাইরেক্ট ডিভিডিটি অত না করতে পেরে তারপর ডিভিডিএস ইন্টু ডিএসডিটি করতে হচ্ছে, কিংবা ডিভিডি সাই ডিসাইডিটি করতে হচ্ছে, এরকম অনেক সময় করতে হয়ে থাকে। তো সেরকমই শুধুমাত্র এই চেন রুল বেসড একটা প্রবলেম হচ্ছে এরকম। সেখানে কি বলেছে দেখ কোয়েশ্চেনটাতে, ঠিক আছে, কোয়েশ্চেনটাতে বলেছে প্রুভ দ্যাট দি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন
আজকের প্রথমেই আমরা একটা ফর্মুলার কথা বলেছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে ডিসাই ডিটি, এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে তার ডবল ডেরিভেটিভ, সাই এর ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। তো সেরকম বলছে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন in the direction of motion of a moving particle in a plane can be put as this, তার মানে d2 psi dt2 তার ভ্যালুটা এরকম ভাবে আমাকে দেখাতে হবে। d2 psi dt2 এর ভ্যালুটা v বাই রো ইন্টু dvds মাইনাস v স্কোয়ার বাই রো স্কোয়ার ইন্টু d রো ds, এরকম একটা এক্সপ্রেশন পাবো, সেটা আমাকে প্রমাণ করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে করা যাক অঙ্কটা। এখানে একই লেখা, যে লেট p ব্র্যাকেট x comma y be the position of the particle এই লেখাটা একদম কমন, যেটা প্রথমে লিখে দিয়েছিলাম, এবং যে সাই অ্যাঙ্গেলের কনসেপ্টটা সেটাও লিখে দিতে হবে, যে লেট সাই বি দি অ্যাঙ্গেল, কিংবা let the tangent to the curve, let the tangent to the curve at P makes an angle psi with the positive direction of x-axis makes an angle psi with the positive direction of x-axis। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত হবে এখানে? তাহলে দেওয়ার 4। আমাদের এখানে চেয়েছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এবার অ্যাক্সিলারেশন চাইছে মানে তার ভেলোসিটি ডেরিভেটিভ করলে তবেই তো অ্যাক্সিলারেশন পাওয়া যায়। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে যেমন ভেলোসিটি পাবো, ভেলোসিটি ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাবো। তো সেক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা বার করতে বলছে। তার জন্য আগে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা লিখে নিই। অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ফর্মুলা বলা আছে ডিসাই ডিটি, যা ফর্মুলা বলেছি তার বাইরে কিন্তু এখনো পর্যন্ত কোনো এক্সট্রা ফর্মুলা লাগেনি অন্তত। ঠিক আছে, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু ডিসাই ডিটি। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কি হবে তাহলে? অ্যান্ড একবারে লিখে রাখি, তারপর সেটা ক্যালকুলেশনটা করব। ডি টু সাই ডিটি টু হবে, কারণ ভেলোসিটি ডেরিভেটিভ করা হলো আরো একবার। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনটা এখান থেকে দেখে দেখে করতে হবে, যে কি কি দিয়েছে এক্সপ্রেশনে, কি কি রয়েছে, সেটা আমাদের সেই কোয়ান্টিটি গুলো বার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, প্রথমে দিয়েছে দেখ ভি বাই রো বলে একটা কোয়ান্টিটি রয়েছে, ভি বাই রো। তাহলে সেটা আমরা করি। তাহলে এখানে লিখ হিয়ার ভি স্কোয়ার বাই রোটা কত? ভি স্কোয়ার বাই রো মানে হচ্ছে ভি স্কোয়ার, আর রো মানে হচ্ছে আমাদের কাছে ডিএস ডিসাই, তাই তো? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি? ডিএস ডিসাই। তাহলে ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিএস হয়ে যাচ্ছে পাশে চলে গেলে। ঠিক আছে, এবং সেটাকে আমরা আরো লিখতে পারছি ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিটি ইন্টু ডিটি ডিটি ডিএস, কিংবা ডিসাই ডিটি যদি লিখি তো ডিটি ডিএস আসছে, সেটাকে আবার
সিম্পলিফাই করলে ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিটি, প্রচুর চেন রুলের কাজ রয়েছে অঙ্কটাতে, 1/ds/dt করতে পারি, তাই তো? তার মানে ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিটি, আবার ds/dt মানে হচ্ছে ভি, যেহেতু ভি মানে হচ্ছে ds/dt, তো এই ভি দিয়ে একটা ভি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? কত পড়ে থাকছে? ভি ইন্টু ডিসাই ডিটি থেকে যাচ্ছে, ঠিক আছে, ভি ইন্টু ডিসাই ডিটি থেকে যাচ্ছে। আবার ভি মানে কত? ভি মানে হচ্ছে ds/dt, ds/dt ইন্টু ডিসাই ডিটি, ds/dt ইন্টু ডিসাই ডিটি পাওয়া যাচ্ছে। আবার যদি রোটাকে আনতে হয়, আমরা একটা কাজ করতে পারি, যে ds ডিসাই ইন্টু ডিসাই ডিটি কর প্রথম পোর্শনটাকে, তাহলে মিলে যাচ্ছে। আর পরে একটা ডিসাই ডিটি এক্সট্রা রয়েছে, তাহলে ds ডিসাই ডিসাই ডিটি, ds ডিসাই মানে হচ্ছে রো, ds ডিসাই মানে হচ্ছে রো, আর একটা ডিসাই ডিটি থেকে যাচ্ছে, তার মানে হোল স্কোয়ার থেকে যাচ্ছে, দুটো আসছে একই জিনিস, ঠিক আছে। তো অনেকে এটাকে শর্টেও লিখতে পারি, যে কোনো জিনিসকে ধর ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে কি শর্টে সেটাকে বোঝা যাচ্ছে এক্স ডট দিয়ে, এক্স ডট মানে হচ্ছে ডিএক্স ডিটি, সেরকম এক্স টু ডট মানে কত? ডি টু এস ডিটি টু, ঠিক আছে। এরকম ভাবে ট্রিপল ডট মানে ট্রিপল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। তো ডিসাইডিটিকে আমরা কি লিখতে পারি? সাই ডট লিখতে পারি, না লিখলেও চলবে, তাও বললাম শর্ট নোটেশন হচ্ছে এটা। হয়েছে? তাহলে ওদিকে আমরা পেয়েছি কত? ওদিকে শুরু হয়েছিলাম হচ্ছে ভি স্কোয়ার বাই রো থেকে, ভি স্কোয়ার বাই রো ইকুয়ালস টু রো ইন্টু সাই ডট স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান কত? রো স্কোয়ার সাই ডট স্কোয়ার, তার মানে ভি সমান কত? রো সাই ডট, ঠিক আছে, এরকম পাওয়া যাচ্ছে, রো ইন্টু সাই ডট, কিংবা সাই ডট ইকুয়ালস টু ভি বাই রো পাওয়া যাচ্ছে। আরো করতে পারি সেখান থেকে, যে সাই ডটটা কত পেয়ে যাচ্ছিস বল? সাই ডট মানে পেয়ে যাচ্ছিস হচ্ছে, বা ডিসাইডিটি মানে পেয়ে যাচ্ছিস কত? ভি বাই রো, ঠিক আছে, ভি বাই রো। আচ্ছা, একটা ভ্যালু পাওয়া গেল, সেটা হচ্ছে ভি বাই রো, এর ভ্যালুটা কি হবে সেটা বুঝতে পারলাম। এই যে এখানে ভি বাই রো ছিল, ঠিক আছে, সেই ভি বাই রো এর ক্যালকুলেশনটা পেয়ে গেলাম, এখানেও রয়েছে, এখানেও স্কোয়ার দিয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাকে বের করা, অর্থাৎ ডি টু সাই ডিটি টু বের করা, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কর এবার। তাহলে দেয়ারফোর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডি টু সাই ডিটি টু, উপরেই লিখে দিয়েছি, ফর্মুলাতেও লেখানো আছে, যেটাকে অনেক সময় আমরা সাই টু ডট বলতে পারি। তাহলে তার মানে হচ্ছে ডিডিটি অফ ডিসাইডিটি, ডিডিটি অফ ডিসাইডিটি, আর ডিসাইডিটির ভ্যালু কত? ভি বাই রো, ডিডিটি অফ ভি বাই রো। তাহলে এবার ইউ বাই ভি মেথডে যদি ডেরিভেটিভ করিস, তাহলে কি আসবে বল? ইউ ডিভাইডেড বাই ভি মেথডে যদি করিস, তাহলে হচ্ছে প্রথমে রোটাকে সেম রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডিভিডিটি, মাইনাস ভিটাকে সেম রেখে রো এর ডেরিভেটিভ মানে ডিরো ডিটি, ডিভাইডেড বাই নিচে যে পোর্শনটা থাকে তার স্কোয়ার, নিচে যে এলিমেন্টটা রয়েছে তার স্কোয়ার, তার স্কোয়ার, হয়েছে। তাহলে রো ইন্টু ডিভিডিটি মাইনাস ভি ইন্টু ডিরো ডিটি ডিভাইডেড বাই রো স্কোয়ার। এবার ডিভিডিটি মানে কত? ডিভিডিটি মানে কত? হ্যালো, ডিভিডিটি মানে হচ্ছে আমাদের কাছে ডিভিডিটি,
ডিভিডিটি কত বেরিয়েছিল? দেখি এখানে তো ডিভিডিটি মনে হচ্ছে অপশনের মানে ইয়েতে রয়ে গেছে, ডিভিডিএস রেখেছে, ঠিক আছে, দেখ ডিভিডিএস রেখেছে, আর ওদিকে ডিরো ডিএস ডিএস লিখেছে, ঠিক আছে, দেখ। তাহলে কত হচ্ছে, ডিভিডিটাকে তোরা লিখতে পারছিস ডিভিডিএস ইন্টু ডিএসডিটি, চেন রুলের মাধ্যমে মাইনাস ভি ইন্টু ডিরো ডিটিকে কি লেখা যাবে, ডিরো ডিটিকে কি লিখতে পারবি, ডিরো ডিএস ইন্টু ডিএসডিটি ইন্টু ডিএসডিটি ডিভাইডেড বাই রো স্কোয়ার, তার মানে রো ইন্টু ডিভিডিএস যা আছে থাকুক, ডিএসডিটি মানে কি, ডিএসডিটি মানে হচ্ছে ভি, ডিএসডিটি মানে হচ্ছে ভি, সঙ্গে ডিভিডিএস থাকছে মাইনাস ভি, আর এখানে কি থাকছে বল, ডিএসডিটি মানে পুনরায় একটা ভি, আর ডি রো ডিএস ডিভাইডেড বাই রো স্কোয়ার, ঠিক আছে। তাহলে সিম্পলিফাই করলেই অ্যান্সার পেয়ে যাবি, সেটা হচ্ছে রো ভি ডিভিডিএস, তার মানে হয়ে যাচ্ছে রো ভি বাই রো স্কোয়ার, তার মানে ভি বাই রো এসে যাচ্ছে প্রথম এলিমেন্টটাতে, রো ভি থাকছে আবার রো স্কোয়ারও থাকছে ডিভাইডেড করে, তার মানে ভি বাই রো, তার সঙ্গে থাকলো ডিভিডিএস মাইনাস এখানে ভি স্কোয়ার বাই রো স্কোয়ার, ভি স্কোয়ার ডিভাইডেড বাই রো স্কোয়ার ইন্টু ডিরো ডিএস, বোঝা গেছে, ভি স্কোয়ার বাই রো স্কোয়ার ডিরো ডিএস, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আর আমি বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক, ক্লাসটা দরকার হলে কোথাও অসুবিধা হলে আরো একবার দেখে নিবি, রেকর্ডিংটা দিয়ে দেবো আমি, আর আগে যে ভিডিওটা রয়েছে সেটা একবার দিয়ে দেবো, ওটা দেখবি, ওটা থিওরিটার যা প্রমাণ করানো আছে সেই প্রমাণটা দেখতে হবে, কারণ থিওরিটা কিন্তু আসে, যেটা বললাম ওই ট্যানজেনশিয়াল নর্মাল এবং রেডিয়াল ক্রস রেডিয়াল এই দুটো থিওরির মধ্যে কিন্তু যে কোনো একটা অল্টারনেটিভ ভাবে ইয়ে আসে, ঠিক আছে, যে কোনো একটা আসবেই, যেবার রেডিয়াল ক্রস রেডিয়াল আসে তার পরের বার কিন্তু ট্যানজেনশিয়াল নর্মালের যে থিওরিটা সেটা কিন্তু আসে, মানে এই চ্যাপ্টারের যে থিওরিটা, তো অবশ্যই সেটা করতে হবে। এবং থিওরি থেকে যে প্রবলেম, যে ফর্মুলাগুলো জেনারেট করেছে সেগুলো তো আমি একদম লিখেই দিয়েছি প্রথমে, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো কিন্তু না মুখস্থ থাকলে আমাদের হবে না একদমই, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো, তো এটা একদম ফর্মুলাগুলো মনে রাখবি, দেন তারপর অঙ্কগুলো হবে, ঠিক আছে। তো আজকের এতটাই থাক, দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ক্লাসে আমরা করবো বাকি অঙ্কগুলো।